আগামী কয়েক মাসের মধ্যে কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে আমাদের রাজ্য রাজনীতি তোলপাড় হতে চলেছে বিরোধীদের আন্দোলন। কোন কোন সেই ঘটনা, কোন কোন পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতি বিরোধীরা তোলপাড় করার সুযোগ পাবে, সেটাই আজকে আমি যুক্তিসহ ব্যাখ্যা বিশ্লেষণ করব। তার আগে অবশ্যই বলবো, আমার যারা মুকুল স্যার ইউটিউব চ্যানেলের দর্শক তাদের প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভকামনা জানাই। এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। কোন কোন ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় হতে চলেছে বলছি। প্রথমত, আপনারা জানেন আগামী 16ই জুলাই 2016 সালের এসএসসি দুর্নীতি মামলার চূড়ান্ত শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে সুপ্রিম কোর্ট এসএসসিকে যোগ্য অযোগ্যের তালিকা দিতে বলেছে, তথ্য প্রমাণ সহ। তার আগে আমি যদি বলি যে গত 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ 2016 সালের এসএসসি পরীক্ষার মাধ্যমে নিযুক্ত 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় এবং হাইকোর্ট জানায় যেহেতু যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না, তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। এবং এই 25,753 জনের চাকরি বাতিল করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলারই কিন্তু চূড়ান্ত শুনানি রয়েছে আগামী 16ই জুলাই সুপ্রিম কোর্টে। সেখানে এসএসসিকে যোগ্য অযোগ্যের তালিকা দিতে হবে, তথ্য প্রমাণ সহ। যদিও আরেকটি ঘটনা বলে নিই, এসএসসি হাইকোর্টে কিন্তু আগেই হলফনামা দিয়ে জানিয়েছে যে 5,250 জন অযোগ্য আছে। এই যে 25,753 মধ্যে 5,250 জন অযোগ্য আছে, এটা হলফনামা দিয়ে এসএসসি হাইকোর্টে জানিয়েছে। আবার সুপ্রিম কোর্টে জানাচ্ছে যে 7,000 অযোগ্য চাকরি প্রাপক আছে, 7,000 চাকরি প্রাপক আছে। 7,000 জানাচ্ছে সুপ্রিম কোর্টে, আর হাইকোর্টে জানাচ্ছে 5,250। স্বাভাবিকভাবেই ধরে নিতে পারি যে সেখান থেকে 5,000 হোক 7,000 হোক, অযোগ্য চাকরি প্রাপক একটা সংখ্যা বেরিয়ে আসে। এবং এরা যখন চাকরি থেকে বাতিল হয়ে যাবে, তখন যাদেরকে ধরে এরা চাকরি পেয়েছিল, এই অযোগ্য চাকরি প্রাপকরা স্বাভাবিকভাবেই তাদের কাছে টাকা ফেরত চাইবে। যে দালাল, মিডলম্যান বা যে সমস্ত নেতাদের ধরে চাকরি পেয়েছিল তাদের কাছে এরা টাকা ফেরত চাবে। একটা বিশৃঙ্খল পরিবেশ হবে, তাদের বাড়িতে চড়াও হবে, ঘেরাও করবে, কারণ সংখ্যাটা তো কম নয় এত। তারপরে যে এতগুলো টাকা চলে যাচ্ছে, আবার চাকরি চলে যাচ্ছে। আবার তো যা অযোগ্য চাকরি প্রার্থীদের মধ্যে যারা আবার কিছু একটা অংশের আর কি হাইকোর্ট রায় দিয়েছিল যে তাদেরকে যে বেতন পেয়েছে তার 12% সুদ সহ টাকা ফেরত দিতে হবে। অযোগ্য চাকরি প্রার্থীদের কিছু অংশকে এই নির্দেশটা দেওয়া হয়েছিল। তাহলে এই যে চাকরি চলে যাবে যখন, আবার টাকা যদি ফেরত দিতে হয়, তাহলে সেই মানুষগুলো তখন যাবে কোথায়? স্বাভাবিকভাবেই তারা কিন্তু যাদেরকে ধরে চাকরি পেয়েছিল, সেই মিডলম্যান, সেই বিভিন্ন নেতা, মধ্যস্থতাকারী, তাদেরকে কিন্তু একেবারে আঁকড়ে ধরতে চাইবে। আর সেই সময় কিন্তু বিরোধীরাও এই যে অযোগ্য চাকরি প্রার্থী যারা বাতিল হয়ে যাবে তাদের পাশে দাঁড়াবে। সেটা বিজেপি বলুন, সিপিআইএম বলুন, আইএসএফ বলুন, কংগ্রেস বলুন, সবাই মিলে কিন্তু এই যে যারা চাকরি বাতিল হয়ে যাবে যাদের, তাদের সঙ্গে কিন্তু আন্দোলনে যোগ দেবে। তখন কিন্তু পরিস্থিতি খুব গোলমেলে জায়গায় যাবে, কারণ যারা চাকরিটা দিয়েছে লোকাল নেতৃত্ব বা তারা কিন্তু উপরের কোনো বড় নেতাকে ধরে ছাড়া কিন্তু সম্ভব হয়নি। তখন কিন্তু এই আন্দোলনের ঝাঁপ চলে যাবে বড় নেতা পর্যন্ত, রাজ্যব্যাপী ছড়িয়ে পড়বে কিন্তু এই আন্দোলন। দ্বিতীয়ত, আপনারা জানেন যে গত 5ই জুলাই শুক্রবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় তিনি প্রাইমারি শিক্ষক যে দুর্নীতি, সেখানেও প্রায় 68 থেকে 70,000 শিক্ষকের একটা ভবিষ্যৎ একটা গোলমেলে জায়গায় আছে, প্রায় 68 থেকে 70,000। সেখানে রাজাশেখর মান্থা মহাশয় নির্দেশ দিয়েছেন সেদিন সিবিআইকে 5ই জুলাই শুক্রবার যে 2014 যে ওএমআর সিট
তার যে স্ক্যান কপি সেটা যে কোনো মূল্যে আপনার উদ্ধার করুন, দেশি বিদেশি যে কোনো এজেন্সিকে, যে কোনো সংস্থাকে কাজে লাগান। দেশের উইপ্রো সংস্থাকে কাজে লাগাতে পারেন, টিসিএস সংস্থাকে কাজে লাগাতে পারেন, দেশের যে কোনো সংস্থা, বিদেশের যে কোনো সংস্থা, এথিক্যাল হ্যাকারকে কাজে লাগাতে পারেন, আপনারা নিয়োগ করতে পারেন। কিন্তু ওই যে 2014 সালের যে ওএমআর সিটের স্ক্যান কপি, সেই স্ক্যান কপি আমাদের সামনে আনুন। সেখানে যখন 6 সপ্তাহ সময় দিয়েছেন, 6 সপ্তাহ পরে 7 সপ্তাহের সময় রিপোর্ট করতে হবে সিবিআইকে অগ্রগতি, রাজাশেখর মান্থার এজলাসে। তো তখন যখন এই জিনিসগুলো চলে আসবে, আগামী কয়েক মাস পরে যোগ্য অযোগ্য বেরিয়ে যাবে, প্রাইমারি থেকেও একটা ব্যাপক সংখ্যক অযোগ্য চাকরি প্রাপক বাতিল হয়ে যাবে। তখন কি হবে, এই যে প্রাথমিক শিক্ষকদের মধ্যে যারা অযোগ্য চাকরি প্রাপক বাতিল হয়ে যাবে, এসএসসির মাধ্যমে যারা অযোগ্য চাকরি প্রাপক বাতিল হয়ে যাবে, সংখ্যাটা কিন্তু বেশ কয়েক হাজার। যদি শুধু এই যে এসএসসির মাধ্যমেই যদি হয়ে থাকে 5-7 হাজার, প্রাইমারিতে সংখ্যাটা আরও অনেক। যদি যোগ্যদের রেখেও 68-70 হাজারের মধ্যে যোগ্যদের রেখে অযোগ্যদেরও শুধু বাতিল হয়ে যায়, আর যোগ্য অযোগ্য নির্ধারণ না করতে পারলে তো প্রাইমারি বা এসএসসি সব ক্ষেত্রে একটা বড় সড়ো সমস্যা দেখা দেবে। তাহলে তো একটা রাজ্যব্যাপী একেবারে কি বলবো, একটা অরাজকতা সৃষ্টি হয়ে যাবে। যদি যোগ্য অযোগ্য বাছাই না করা যায়, সেটা প্রাইমারি বা এসএসসির ক্ষেত্রে একটা বিশাল সমস্যার সৃষ্টি হবে। কিন্তু যদি যোগ্য অযোগ্য বাছাই করেও প্রাইমারির সংখ্যাটা কোন জায়গায় যেতে পারে, কত হাজার, বুঝতে পারছেন? তাহলে এই যে প্রাইমারি শিক্ষকরা, এসএসসি শিক্ষকরা, এই যে সম্মিলিত এত অযোগ্য চাকরি প্রাপক, যখন সেই যে যাদেরকে টাকা দিয়েছে তাদের কাছে টাকা চাইতে যাবে, তাদের বাড়ি ঘেরাও করবে, কারণ কি তারা নিরুপায় হয়ে যাবে, চাকরি চলে যাবে, অর্থ নেই, তখন অর্থগুলো ফেরত চাইতে যাবে, তখন লোকাল যারা নেতা যাদেরকে ধরে দিয়েছে তত দূর পর্যন্ত কিন্তু আন্দোলনের রাশ যাবে। আর এই আন্দোলনকে সঙ্গ দেবে কিন্তু, আবারও বলছি, বিরোধী যারা নেতা, সিপিআইএম, কংগ্রেস, বিজেপি, আইএসএফ, সবাই কিন্তু এই আন্দোলনকে সঙ্গ দেবে। আর রাজ্যব্যাপী এই আন্দোলন কিন্তু তোলপাড় করে ফেলবে তখন। সেই সঙ্গে রাজ্যে আরও কিছু পরিস্থিতি আসছে, যেমন চোপড়া কাণ্ডের যে প্রকাশ্য রাস্তার উপরে নারী, একজন তরুণীকে মারা, এই যে নারী নির্যাতন, সন্দেশখালী শাহজাহানের ঘটনা, জমি দখল, নারী নির্যাতন, তাহলে রাজ্যের আরও বিভিন্ন প্রান্তের এই ধরনের ঘটনা, নারী নির্যাতন সহ অন্যান্য ঘটনা, দুর্নীতি আরও কিন্তু সামনে চলে আসবে ধীরে ধীরে। তখন কিন্তু এই যে দুর্নীতি, নারী নির্যাতন, অযোগ্য চাকরি প্রাপক বা শিক্ষকদের বাতিল হয়ে যাওয়া, এই সমস্তটা মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে রাজ্যে। তখন কিন্তু বিরোধীদের আন্দোলনে তোলপাড় হয়ে উঠবে রাজ্য, রাজনীতি আন্দোলনে মুখরিত হয়ে উঠবে গ্রাম বাংলা থেকে শহর, সর্বত্র। আমি কিন্তু সেই সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেটা মোকাবিলা করা কিন্তু তৃণমূলের পক্ষে দলীয়ভাবে এবং তৃণমূল সরকারের পক্ষেও খুব খুব কঠিন হয়ে দাঁড়াবে। কারণ বিরোধীরা কিন্তু একের পর এক হোঁচট খেয়ে খেয়ে শিখে যাচ্ছে। তারা কিন্তু অনেক এখন সতর্ক, বারবার নির্বাচনে তারা ব্যর্থ হয়ে হয়ে কিন্তু বুঝতে পারছে যে তাদের কোন জায়গায় আন্দোলনকে কোন পর্যায়ে নিয়ে যেতে হবে, আন্দোলনের চরম পর্যায়ে কিভাবে নিয়ে যেতে হবে। এবং আগামী 2026 সালের যে বিধানসভা নির্বাচন, তার আগে কিন্তু সমস্ত বিরোধী দল কিন্তু সতর্ক। হয়তো তৃণমূল লোকসভা নির্বাচনে 2024 সালে 29টি আসন পেয়েছে, বিজেপি 12টি, কংগ্রেস 1টি। তৃণমূল হয়তো ভাবছে অ্যাডভান্টেজে আছে তারা 2026 সালে, কিন্তু অনেক অনেক পরিস্থিতির কিন্তু মোকাবিলা করতে হবে তৃণমূলকে। কারণ এবার বিরোধীরা কিন্তু আরও সতর্ক হবে তাদের কৌশল সম্পর্কে। এবার সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ হয়তো বিধানসভায় জোট হতে পারে। অন্যদিকে বিজেপি বারবার হোঁচট খেয়ে তারা কিন্তু বুঝতে পারছে যে তাদের কোন জায়গায় বারবার ঘাটতি হচ্ছে। তারাও কিন্তু সতর্ক হবে, তাদের যে কৌশল, সবাই কিন্তু এবার পরিকল্পিতভাবে আন্দোলন এবং ভোট দুটো কিন্তু কৌশল অবলম্বন করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আগামীতে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হতে চলেছে 26শে বিধানসভার অনেক আগে থেকেই। সেটা কোন পর্যায় পর্যন্ত বিরোধীরা নিয়ে যেতে পারবে সেটাই এখন দেখার। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, তৃণমূল যদি বারবার ভাবে যে সংখ্যালঘু ভোট বিজেপির ভয়ে এককাট্টা হয়ে 90% প্লাস বারবার তৃণমূলকে দেবে, আর লক্ষ্মীর ভাণ্ডারের দৌলতে
মহিলারা সব ভোট দিয়ে দেবে, সেটা কিন্তু ভাবা ভুল। বিরোধীরাও কিন্তু কৌশল করছে, তারাও কিন্তু এমন কোনো বক্তব্য, এমন কোনো প্রতিশ্রুতি হয়তো আনতে চলেছে যা মানুষকে আকৃষ্ট করবে। তাই এটা ভাবলে কিন্তু ভুল হবে যে বারবার সংখ্যালঘু ভোট তৃণমূলকে বাঁচিয়ে দেবে, লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বাঁচিয়ে দেবে। তাই আমার বিশ্লেষণ, ব্যাখ্যা, আগামী কয়েক মাস রাজ্য রাজনীতি বিরোধীদের আন্দোলনে এই বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তোল পার হতে চলেছে। আপনারা কি মনে করেন? বিরোধীরা পারবে এই সুযোগগুলো নিতে, এই আন্দোলনকে কাজে লাগাতে? মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি আবারও বলছি, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।